সম্মানিত দর্শক, সবাইকে শুভেচ্ছা সহ আমন্ত্রণ জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন খেলার জগৎ অনুষ্ঠানে। আমি মিশু চৌধুরী আপনাদের সাথেই আছি। আমাদের আজকের পর্বটি সাজানো হয়েছে দেশি এবং বিদেশি খেলার খবর দিয়ে। বিশেষ চাহিদা সম্পন্ন খেলোয়াড়দের মেধা বিকাশকে প্রাধান্য দিয়েই জার্মানিতে স্পেশাল অলিম্পিক ওয়ার্ল্ড গেমসে অংশ নিতে যাচ্ছে বাংলাদেশ। তবে গত আসরের চেয়ে বেশি পদক জিতে দেশের নাম উজ্জ্বল করতে চান অ্যাথলেটরা। অনুশীলনের পর্যাপ্ত সময় না পেলেও কোচদের আশা ভালো করবেন খেলোয়াড়েরা। মেধা বিকাশে অনেকটাই পিছিয়ে এই খেলোয়াড়েরা, তবে আসন্ন স্পেশাল অলিম্পিক ওয়ার্ল্ড গেমসের প্রস্তুতি সেরে নিতে পরিশ্রমটা কম করছে না তারা। অনুশীলনের জন্য প্রয়োজনীয় সময় পায়নি তারা, তাই যতটুকু সময় আছে সেটাকেই কাজে লাগাতে ব্যস্ত এই অ্যাথলেটরা। খেলতে যাচ্ছে জার্মানিতে, এই রোমাঞ্চ বিরাজ করছে তাদের মাঝে। এই জায়গায় অনেক আগেবারও প্র্যাকটিস করছি, এখন করতেছি, আর কয়েকদিন আছে জার্মানির আগ ধরে করতেছি। এখন আমাদের চিন্তা আছে নাম্বার 1 হতে। খুব ভালো লাগছে। আর আমি 3 মাস ধরে এই হ্যান্ডবল ক্যাম্প করছি, 3 মাস ধরে এই জার্মানি যাওয়ার জন্য। ইনশাআল্লাহ এবার আমরা সবাই আশা করতেছি আমরা যাতে প্রথম হই। 2019 সালে সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত স্পেশাল অলিম্পিক ওয়ার্ল্ড গেমসে হ্যান্ডবলে মেয়েদের ইভেন্টে স্বর্ণ ও ছেলেরা জিতেছিল রৌপ্য। এবারও 2 ইভেন্টেই স্বর্ণ জয়ের প্রত্যাশা নারী হ্যান্ডবল কোচের। পদক জেতার পাশাপাশি বুদ্ধিমত্তার বিকাশের উন্নতি চান তিনি। যা শিখছে সেখান থেকে ওরা ডেভেলপ করতে পারছে কিনা, আমার মূল টার্গেট হচ্ছে এটা। এবং পদক জিততে পারলে ওরাই সবচেয়ে বেশি খুশি হবে, মানে আমাদের চাইতেও বেশি খুশি ওরা হবে। অ্যাকচুয়ালি ওদের তো আমাদের মূল কাজটা কি, ওদেরকে মূল স্রোতধারায় ফিরিয়ে আনা, নর্মাল পিপলের সাথে মিশে তারা যাতে একটু নিজেদেরকে একটু নর্মাল চিন্তা করে, কিংবা তাদের সারাউন্ডিং যারা আছে তারা যাতে নর্মাল চিন্তা করে। হ্যান্ডবল ইজ মানে আইডল গেম ফর ইন্টালেকচুয়াল ডিসএবিলিটিস। কেন এখানে অনেক বেশি আপনি মাঠে এতক্ষণ থেকে দেখতে পাচ্ছেন যে ডিফারেন্ট পাসেস করা লাগছে, স্টেপস কাউন্টস করা লাগছে, অপোনেন্টের ক্যারেক্টার বুঝতে হচ্ছে, নিজের ক্যারেক্টারিস্টিক্স চেঞ্জ করা লাগছে, কখনো গতি দিতে হচ্ছে, কখনো গতি থামাতে হচ্ছে, মানে অনেক কিছু করা লাগছে, মেমোরাইজ করতে হচ্ছে। সো ইন্টালেকচুয়াল ডিসএবিলিটির জন্য আমার মনে হয় হ্যান্ডবল ইজ আ আইডল গেম। এবারের আসরে 9টি ইভেন্টে অংশ নেবেন 107 জন বাংলাদেশি। বিশেষ চাহিদা সম্পন্ন এত বড় দলকে মাত্র 6 জন কোচ ও কর্মকর্তা সামলানো বেশ কঠিন। তবে নির্দেশনা পালনে অ্যাথলেটরা উন্নতি করছে বলে জানান প্রশিক্ষক। 3 মাসের ট্রেনিংয়ে যারা ইন্টালেকচুয়াল ডিসেবল তারা আসলে ওদের যে মেইন প্রবলেমগুলো নিয়ে আমরা কাজ করছি, সেটা হচ্ছে ওরা কমিউনিকেশন, ওদের স্কিল পুয়ার থাকে, ওরা সোশ্যালাইজেশন ওদের থাকে না, ওরা নিজের কাজ নিজে করতে পারে না, এবং ওরা তাদের যে স্কিলগুলা, তাদের যে খেলার যে স্কিল, এটা ওরা পরিপূর্ণভাবে প্রকাশ করতে পারে না। আমরা এই প্র্যাকটিসের মাধ্যমে তাদের এই স্কিলগুলো ডেভেলপ করতে পেরেছি। এবং তারা ফার্স্টে এসে কোনো ফ্রেন্ডশিপ করতে পারতো না, তারা এখানে থাকতে চাইতো না, বাট এখন তারা আরও ইন্টারেস্ট হচ্ছে এখানে থাকার জন্য, এখানে খেলার জন্য, এবং তাদের ভিতরে একটা কনফিডেন্স ডেভেলপ করছে যে অন্য দেশের সাথে এখন তারা খেলতে পারবে। 2019 সালে সংযুক্ত আরব আমিরাতে 22টি স্বর্ণ, 10টি রৌপ্য ও 6টি ব্রোঞ্জ জিতেছিল বাংলাদেশ। এবারে স্পেশাল অলিম্পিক ওয়ার্ল্ড গেমসের 16তম আসরে আরও বেশি পদক জিততে চায় লাল সবুজের দল। সাফ চ্যাম্পিয়নশিপের প্রস্তুতির অংশ হিসেবে কম্বোডিয়ার বিপক্ষে একটি প্রীতি ম্যাচ খেলেছে বাংলাদেশ। ম্যাচে মুজিবুর রহমান জনির একমাত্র গোলে জয় পেয়েছে তারা। এই জয়ের ফলে সাফের আগে আত্মবিশ্বাসের দিক থেকে এগিয়ে থাকবে হ্যাভিয়ের কাবরেরার শিষ্যরা। দর্শকপূর্ণ স্টেডিয়ামে ম্যাচের বেশিরভাগ সময় রক্ষণ সামলাতে ব্যস্ত থাকতে হয় বাংলাদেশকে। শুরুর দিকে ব্যাপক আধিপত্য বিস্তার করে খেলতে থাকে কম্বোডিয়া। বেশ কিছু সুযোগও তৈরি করে তারা, কিন্তু অক্ষতই থাকে সফরকারী গোলরক্ষক আনিসুর রহমান জিকোর গোল পোস্ট। প্রথমার্ধের 24তম মিনিটে বাংলাদেশকে উল্লাসের জোয়ারে ভাসান জনি। জাতীয় দলের জার্সিতে এটি তার প্রথম গোল। দ্বিতীয়ার্ধে বাংলাদেশ কিছুটা ওপরে উঠে খেলার চেষ্টা করে, তবে কম্বোডিয়ার আক্রমণের ধারা অব্যাহত ছিল। শুরুর নড়বড়ে ভাব কাটিয়ে সেগুলো রুখে দেন জিকো। নম পেনে অলিম্পিক স্টেডিয়ামে প্রীতি ম্যাচে স্বাগতিকদের 1-0 গোলে হারিয়েছে বাংলাদেশ। আসন্ন সাফ চ্যাম্পিয়নশিপের আগে এই জয় নিঃসন্দেহে আত্মবিশ্বাস যোগাবে তাদেরকে। আগামী 21শে জুন শুরু হবে দক্ষিণ এশিয়ার ফুটবলের সর্বোচ্চ প্রতিযোগিতা সাফ চ্যাম্পিয়নশিপ। ভারতের বেঙ্গালুরুতে অনুষ্ঠেয় এই আসরকে সামনে রেখে কম্বোডিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচটি খেলল বাংলাদেশ। উদ্দেশ্য ছিল নিজেদেরকে প্রস্তুত করে নেওয়া।
8 দল নিয়ে মাঠে গড়াতে যাওয়া এবারের সাফ বি গ্রুপে খেলবে বাংলাদেশ। লাল সবুজ জার্সিধারীদের সঙ্গে আছে লেবানন, মালদ্বীপ ও ভুটান। আগামী 22 জুন নিজেদের প্রথম ম্যাচে তাদের প্রতিপক্ষ শক্তিশালী লেবানন। অনুশীলনের জন্য নির্দিষ্ট মাঠ, পর্যাপ্ত সুযোগ সুবিধা এবং দীর্ঘমেয়াদী প্রশিক্ষণ করতে না পারার আক্ষেপ কুস্তি ফেডারেশনের কর্মকর্তাদের। এইসব সুযোগ পেলে নিয়মিতই বিদেশের মাটি থেকে সাফল্য বয়ে আনা সম্ভব বলে মনে করেছেন তারা। শেখ কামাল বাংলাদেশ যুব গেমস শেষে 30 জন বাছাই করা খেলোয়াড় নিয়ে চলছে বাংলাদেশ কুস্তি ফেডারেশনের অনুশীলন। তাদের মধ্যে 12 জন নারী, বাকি 18 জন পুরুষ। 2 মাসের এই অনুশীলন শেষ হবে আগামী 22 জুন। কর্মকর্তাদের উদ্দেশ্যে এখান থেকে খেলোয়াড় বাছাই করে আরও উন্নত ট্রেনিং দিয়ে জাতীয় দলের পাইপলাইনকে সমৃদ্ধ করাই হবে তাদের প্রধান কাজ। তবে নির্দিষ্ট অনুশীলন করার মাঠই বা তাদের কই? আমি এখন চাই যে জাতীয় ক্রীড়া পরিষদের যে মূল ভবন আছে ওখানে যে ফ্লোর আছে, উপরে একটা ফ্লোরে যদি 4টা ফেডারেশনকেও প্র্যাকটিস করার জায়গা দেয় তাহলে অনেক দীর্ঘমেয়াদী প্রশিক্ষণ না হয় তাহলে কোনো কিছুই হবে না। আমাদের জায়গাই তো নাই, মেন সমস্যা হলো জায়গা। জায়গা হইলে আমরা সারা বছর ব্যাপী আমরা করার চেষ্টা করব। স্বল্প পরিসরে হলো কুস্তির নতুন নতুন কৌশল দ্রুত লয়ে শিষ্যরা শিখছেন বলে আশাবাদী কোচ। তিনি মনে করেন ভবিষ্যতে তাদের পারফরমেন্সেই দেশের কুস্তিকে এগিয়ে নেবে। যেমন রশি লাগবে, বেল্ট লাগবে, টায়ার লাগবে, এগুলো আমরা সেট করতে পারতাছি না। প্র্যাকটিসের যে একটা পূর্ণতা আমরা পাচ্ছি না সঠিকভাবে। বিভিন্ন জেলা থেকে উঠে আসা এইসব নবীন কুস্তিগিররা নিজেদের পারফরমেন্স বাড়ানোর পাশাপাশি দেশের জন্য সাফল্য বয়ে আনতেই বেশ উৎসুক। আমার এলাকায় বড় ভাইরা বড়াপুরা খেলতো, তো আমি দেখতাম, এই দেখে আমি খুব আগ্রহী যে আমি কুস্তি খেলবো। পথে একটা চলাফেরাতে কোনো কষ্টকর না হয়, কোনো ছেলে পেলে যাতে কিছু না বলতে পারে, যার জন্য কুস্তিতে আসা। দেশের জন্য স্বর্ণপদক জয়ী হব ইনশাল্লাহ। ফুটবলও খেলি, তবে ফুটবলটা একটু কম খেলি, কুস্তির প্রতি আমার ইন্টারেস্ট একটু বেশি। সাফল্য পাওয়ার জন্য দীর্ঘমেয়াদী অনুশীলনের কোনোই বিকল্প নেই। নির্দিষ্ট কোনো অনুশীলন ভেন্যু কিংবা পর্যাপ্ত আর্থিক সহায়তা ছাড়া এদেশের কুস্তি কতটা এগিয়ে যেতে পারবে সেটাই এখন বড় প্রশ্ন। ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগ চ্যাম্পিয়ন্স রূপালী ব্যাংকের নারী ক্রিকেটারদের সংবর্ধনা দিল পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান। মতিঝিলে ব্যাংকের প্রধান কার্যালয়ে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক এবং প্রধান নির্বাহী মোহাম্মদ জাহাঙ্গীর এই সময় প্রত্যেকের জন্য 10,000 টাকা অর্থ পুরস্কার ঘোষণা করেন। মৌসুম শেষে চুক্তিমতো অর্থ বুঝে পাওয়াটা ক্রিকেটারদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। রূপালী ব্যাংকের কাছে সেই আস্থাটা যে খেলোয়াড়েরা খুঁজে পান এর আগেও বিভিন্ন সময় ক্রিকেটারদের কাছ থেকে শোনা গেছে। এবার পৃষ্ঠপোষক প্রতিষ্ঠানটিকে চ্যাম্পিয়ন করে নিগার সুলতানা জ্যোতিরাও জানান দিলেন ক্লাব পাশে থাকলে তারাও প্রতিদান দিতে পারেন। প্রত্যেকটা প্লেয়ার কিন্তু রূপালী ব্যাংকে অবশ্যই এই টিমটাকে ঘরের মতোই দেখি, ফ্যামিলির মতো দেখি। যার জন্য এবার আমাদের উদ্দেশ্যই ছিল যে আমরা ব্যক্তি কোনো পারফরমেন্সে যাব না, আমরা যেন টিমটাকে চ্যাম্পিয়ন করি। কারণ এত আন্তরিকতা, এত ভালোবাসা, এত সাপোর্ট যদি একটা টিম থেকে পাই তখন কিন্তু ভিতর থেকেই বলবো যে আমাদের রেজাল্ট দিতে মন চায়, এবং সেটা আমরা করতে পারছি। এবং ইচ অ্যান্ড ইন্ডিভিজুয়াল প্রত্যেকটা প্লেয়ার অনেক বেশি হার্ড ওয়ার্ক করছে। ক্লাবের এমন পারফরমেন্সে রূপালী ব্যাংকের পক্ষ থেকে জানানো হলো অভ্যর্থনা, দেয়া হয় অর্থ পুরস্কারের ঘোষণা। এই টিমটা কিন্তু আমরা বারবার চ্যাম্পিয়ন হতে চাই এবং এই টিমটাকে নিয়ে আমরা এই টিমটাকে আমরা ধরে রাখতে চাই এবং এই টিমটাকে যা যা করা দরকার আমি আমার ম্যানেজমেন্টের পক্ষ থেকে আমরা ইনশাল্লাহ সেটা অবশ্যই করব। এই টিমের যে অবদান রেখেছেন, আমি তো প্রত্যেক খেলোয়াড়কে আমি 10,000 টাকা করে আমি তাৎক্ষণিক আমি পুরস্কারের ঘোষণা করলাম। এর আগে 2015-16 মৌসুমে নারী ডিপিএলে চ্যাম্পিয়ন হয়েছিল রূপালী ব্যাংক ক্রীড়া পরিষদ। সম্মানিত দর্শক, সবাইকে শুভেচ্ছা সহ স্বাগত জানাচ্ছি আমাদের খেলার জগৎ অনুষ্ঠানের। আজকের খেলার জগৎ অনুষ্ঠানের ক্রীড়া ব্যক্তিত্ব পর্বে আমার সাথে একজন ক্রীড়া বিশ্লেষক উপস্থিত আছেন, যিনি বাংলাদেশ সাইক্লিং ফেডারেশনের সাধারণ সম্পাদক মোহাম্মদ তাহিরুল আলম চৌধুরী। আপনাকে স্বাগত জানাচ্ছি শুরুতেই, এবং শুরুতেই যে বিষয়টি জানতে চাই যে অনেক আগে আমরা আসলে কথা বলেছিলাম কি অবস্থা সাইক্লিং নিয়ে, আপনি কিভাবে কি কাজ করছেন। এখন একটু শুনতে চাই যে এর মধ্যে অনেকটা সময় পেরিয়ে গেছে, কি অবস্থা আসলে সাইক্লিংয়ে? ধন্যবাদ আপনাকে। আসলে বাংলাদেশ সাইক্লিং ফেডারেশন আমাদের এক সময় ছিল অ্যাডহক কমিটি, তার পরবর্তীতে আমাদের নির্বাচিত কমিটি আসার পর বর্তমানে আমাদের প্রেসিডেন্ট সরকার নিয়োগ দিয়েছেন জনাব কবির বিন আনোয়ার, এক্স ক্যাবিনেট সেক্রেটারি।
আমরা পূর্বে আপনার সাথে যখন আলোচনা হয়েছিল তখন আমরা বলছিলাম আমাদের প্ল্যানিংয়ের কথা। তার পরবর্তীতে আমরা বাংলাদেশের 28টি ডিস্ট্রিক্ট এবং 15টি সংস্থা নিয়ে গত মার্চ মাসে জাতীয় প্রতিযোগিতা সম্পন্ন করেছি চট্টগ্রামে। অনেক বড় আয়োজন করেছিলাম, বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে খেলোয়াড়দেরকে টিম আমরা অংশগ্রহণ করিয়েছি এবং চেষ্টা করেছি সারা দেশ থেকে যাতে সাইক্লিস্টরা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারে এবং ওখান থেকে যাতে আমরা প্রতিভা নিয়ে আসতে পারি। আমরা চট্টগ্রামের জেলা ক্রীড়া সংস্থার সম্মানিত সাধারণ সম্পাদক এবং সাবেক চট্টগ্রামের মেয়র আজম নাসিরউদ্দিনের সহযোগিতায় চট্টগ্রামে আমরা সেই জাতীয় প্রতিযোগিতা আমরা সম্পন্ন করেছি এবং ওখান থেকে আমরা বেশ কিছু মেধাবী খেলোয়াড় বাছাই করেছি। আমরা এবার প্রথমবারের মতো বাংলাদেশে আমরা যারা সাবেক কৃতি খেলোয়াড় যারা গোল্ড মেডেলিস্ট পুরো বাংলাদেশ থেকে 16 জনকে আমরা সিলেক্ট করেছি এবং তাদেরকে আমরা সম্বর্ধনা দিয়েছি। আমাদের এবারের জাতীয় সাইক্লিং প্রতিযোগিতা চট্টগ্রামে অনুষ্ঠিত হয়েছিল। আমরা তাদের সপরিবারে চট্টগ্রামে আমন্ত্রণ জানিয়েছি। 16 জনের মধ্যে 14 জন আমাদের এই আমন্ত্রণ গ্রহণ করেছেন এবং তারা চট্টগ্রামে জাতীয় সাইক্লিং প্রতিযোগিতা উপভোগ করেছেন সপরিবারে। আমরা তাদেরকে সম্মানিত করেছি। এটা প্রথমবারের মতো বাংলাদেশ সাইক্লিং ফেডারেশন এই উদ্যোগ নিল এবং আমরা এটা এবার করলাম ফার্স্ট টাইম। যার পরবর্তীতে আমাদের এই মাসের শেষ সপ্তাহে অথবা আমাদের এই ঈদুল আজহার পরেই নড়াইলে মেয়েদের একটা কোচিং ক্যাম্প আমরা করতে যাচ্ছি এবং বান্দরবনে আমরা ছেলেদের একটা কোচিং ক্যাম্প করতে যাচ্ছি। আমাদের যেটা বিশেষ প্রয়োজন বা যেটার জন্য আমরা খুবই প্র্যাকটিসের সীমাবদ্ধতা বলতে আমাদের মাঠ নাই, আমাদের ভেলোড্রাম তো নেই বাংলাদেশে। 50 বছরের জন্য খুবই কষ্টসাধ্য ব্যাপার, রোড ব্লক করা খুবই দুরূহ। এর মধ্যেও আমরা প্রশিক্ষণ চালিয়ে নিচ্ছি আমাদের সম্ভাব্য যারা ন্যাশনাল খেলবে তাদেরকে নিয়ে। এই সীমাবদ্ধতার মধ্যে আমাদের চলতে হচ্ছে, আমরা চলছি, চেষ্টা করতেছি আমরা সাইক্লিংকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। বিসিবি থেকে তো আপনাকে মনে হয় এরকম একটা কথা বলা হয়েছিল, বিসিবি পরিচালক, যে উনি আসলে সাইকেলিস্ট যারা আছে সাইক্লিংয়ের জন্য আসলে বিভিন্ন সরঞ্জামপত্র বা আরও কোনোভাবে আপনাদেরকে সহযোগিতা করবে। সেটা কতদূর এবং সেগুলো আপনারা পেয়েছেন কিনা? আপনি ঠিকই বলেছেন, বিসিবির সাথে আমাদের যোগাযোগ এখনও আছে। বিসিবি আমাদেরকে অপশনটা দিয়ে রাখছেন। আমরা চেষ্টা করতেছি আমাদের অর্থ এবং সামর্থ্যের মধ্যে রেখে বিদেশ থেকে সাইকেল কীভাবে আনা যায়, বিসিবি এই জিনিসটা ওপেন রাখছে আমাদের। আমরা চেষ্টা করে যাচ্ছি। আমরা সিঙ্গাপুর অথবা ব্যাংকক থেকে আমাদের লোক যোগাযোগ করছে। আমরা 10টা সাইকেল জাতীয় প্রতিযোগিতার উপযোগী নেওয়ার চেষ্টা করতেছি এবং বিসিবি আমাদের সাথে কমিটেড। বিসিবি আমাদেরকে এই সাইকেলগুলার অর্থায়ন করবেন। ওনাদের সম্মতি এখনও আছে। জনাব বিসিবি সভাপতি পাপন সাহেব উনি বলে রেখেছেন আমরা যে কোনো সময় চাইলেই উনি এই অর্থ আমাদেরকে যোগান দিবেন। আমরা এই ব্যাপারে উদ্যোগ নিচ্ছি এবং আমরা এই প্রক্রিয়াটা চলছে। অচিরেই আমরা এই সাইকেলগুলো পেয়ে যাব ইনশাআল্লাহ। আমাদের এই যে বড় যে শিক্ষা প্রতিষ্ঠান বিকেএসপি বাংলাদেশের সবচেয়ে বড়, যেখানে আসলে সবাই মোটামুটি বলা চলে যে পড়াশোনা করবার জন্য আসলে উদ্বেগ প্রকাশ করে থাকে, এই জায়গাটাতে আসলে তাদের সাথে কোনো ধরনের আপনাদের কানেক্টিভিটি আছে কিনা বা একসাথে কাজ করবার এ ধরনের চেষ্টা আসলে করেছিলেন কিনা? এক সময় বিসিবির ওনারা তো বিভিন্ন ইভেন্ট নিয়ে কাজ করে, সিলেক্টিভ ইভেন্ট নিয়ে। এক সময় বিসিবির তাদের তালিকাতে সাইক্লিংটাও ছিল, বর্তমানে তাদের সাইক্লিংটা এখনও অ্যাড করে নাই। যদি অ্যাড করে না থাকে হয়তো তারা ওইসব ইভেন্টে কাজ করে না, যে ইভেন্টগুলো তাদের তালিকাভুক্ত শুধু ওইগুলোতে কাজ করে। আমরা ভবিষ্যতে বিকেএসপির সাথে যোগাযোগ করে আমরা চেষ্টা করব আমাদের সাইক্লিংটাও বিকেএসপির অন্তর্ভুক্ত করার জন্য। তাইলে হয়তো আমরা প্রতিভাবান খেলোয়াড় বিকেএসপি থেকেও পাবো, অন্যান্য ডিসিপ্লিন যেভাবে পাচ্ছে। এটা আমরা যোগাযোগ করতেছি এবং আমাদের প্রেসিডেন্ট মহোদয় উনি বিকেএসপির ডিজি মহোদয়ের সাথে যোগাযোগ করবেন বসে, এবং নেক্সট এটা আমাদের পরিকল্পনাতে আছে যে বিকেএসপিতে এটা অন্তর্ভুক্ত করার জন্য। এই যে প্রতিভাবান খেলোয়াড়ের কথা বলছিলেন, এখন এই মুহূর্তে যদি প্রতিভাবান খেলোয়াড়ের কথা বলি, কেমন সংখ্যক খেলোয়াড় আসলে আছে এবং তাদেরকে ইউটিলাইজ কিভাবে করছেন, যেহেতু আপনাদের কোনো মেলোড্রাম নেই? আমরা বিভিন্ন মাঠে, স্কুলের মাঠ বা বিভিন্ন জায়গায় মাঠ সিলেক্ট করে ওখানে প্রশিক্ষণ নিয়ে আমরা গত যুব গেমসের শেখ কামাল দ্বিতীয় বাংলাদেশ যুব গেমস থেকে আমরা 20 জন প্রতিভাবান খেলোয়াড় বাছাই করেছি। যা একটু আগে যেটা বললাম যে আমরা নড়াইলে
আর বান্দরবনে যাদেরকে প্রশিক্ষণ দিব এই 20 জনের সাথে আরও লোকাল যারা আছে সিলেক্ট করে জেলা পর্যায়ের আমরা প্রশিক্ষণের ব্যবস্থা করতেছি। নড়াইলের জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জনাব আশিকুর রহমান মিকু সাহেবের সাথে কথা হয়েছে। উনি আমাদেরকে নড়াইলের প্রশিক্ষণের চালানোর জন্য যা যা সহযোগিতা লাগে উনি আশ্বাস দিয়েছেন এবং সে প্রেক্ষিতে এবং আমরা জেলা পরিষদ চেয়ারম্যান বান্দরবনের ওনার সাথেও কথা হয়েছে, উনিও আমাদেরকে সর্বাত্মক সহযোগিতা করার আশ্বাস দিয়েছেন এবং আমরা এই প্রতিভাবান খেলোয়াড়দেরকে, যেহেতু আমাদের ভেলোড্রাম নাই, আমরা মাঠেই প্র্যাকটিস করি, বাট আমরা সাউথ এশিয়ান বা এশিয়ান গেমসে যখন অংশগ্রহণ করি তখন আমাদেরকে ভেলোড্রামে খেলতে হয়। যে পার্থক্যটা হয়ে যায় ওই জায়গাতে আমরা প্র্যাকটিস করতে পারি না ভেলোড্রামে, বাট যদি ট্র্যাকে আমরা কম্পিটিশনে যাই অন্যান্য দেশের সাথে তখন আমাদেরকে তো ভেলোড্রামে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে হয়। এই জায়গাতে আমরা পিছিয়ে আছি। যদি আমাদের একটা ভেলোড্রাম হয়ে যায় অত ইনশাআল্লাহ আমরা সাউথের এশিয়ার গেমসে আমরা একটা অবস্থানে চলে যাব। এই যে এসএ গেমস বা এশিয়া গেমসের কথা বলছিলেন আর কি, সাউথের যে সকল পার্টিসিপেন্ট আছে আর কি, তাদের সাথে বাংলাদেশে যদি তুলনা করি সেটা কিভাবে তুলনা আপনি করবেন এবং আমাদের এই বড় বড় ইভেন্টে যাবার জন্য সেই ধরনের খেলোয়াড় তৈরি আছে কিনা যে তাদেরকে আপনি পাঠাতে পারবেন? বাস্তবতা হলো যে তাদের সাথে তুলনা করার মতো রেজাল্ট আমাদের প্লেয়ারদের নাই, বিকজ অফ আমাদের কোনো ভেলোড্রাম নেই। আমরা ঘাসের মাঠে বা টার্টেনে প্র্যাকটিস করে ভেলোড্রামে গিয়ে কম্পিটিশন করা ইট ইজ টু টাফ। তারপরেও আমরা চেষ্টা করতেছি যে আমাদের পাশের দেশ ভারতের পশ্চিমবঙ্গর সাইক্লিং ফেডারেশনের সাথে আমাদের যোগাযোগ হয়েছে, ওনাদের ভেলোড্রামে শিলিগুড়ির একটা, এবং পাশাপাশি এই যে সাইক্লিং ফেডারেশন সেটার বাইরে আসলে আর কোথায় কোথায় নিজেকে সময় দিচ্ছেন এবং কাজ করছেন বা আর কি কি করছেন একটু শুনি ব্যক্তি জীবনে। ব্যক্তি জীবনে আমি বেসিক্যালি ফুটবল প্লেয়ার। আমি 1978 সালে বাংলাদেশ স্কুল টিমে ছিলাম। আমার তখনকার সতীর্থরা ছিলেন, সিজার ছিলেন, ব্রাদার্স ইউনিয়ন ক্লাবের ফজলু, বর্তমান জনি, আমরা এই স্কুল টিমে ছিলাম। আমি চট্টগ্রামে আমার নিজের এলাকার পাড়ার টিম যেটা বলি আমরা, আমার পাড়ার টিম ছিল চট্টগ্রাম রাইজিং স্টার ক্লাব। ওই ক্লাবে দিয়ে আমার খেলা শুরু ফুটবল। এর পরবর্তীতে আমি চট্টগ্রাম আবাহনী, চট্টগ্রাম মাহোডানে খেলে কাস্টমসে চাকরিতে যোগদান করি এবং কাস্টম টিমে ফুটবল খেলি। সাথে সাথে আমি সংগঠক হিসেবে মুক্তিযোদ্ধা টিম চট্টগ্রামের আমি দায়িত্ব নিয়েছিলাম প্রায় 5 বছর। আমি কাস্টমস টিমের সাধারণ সম্পাদক ছিলাম। রাইজিং স্টার ক্লাবের বর্তমানের সাথে জড়িত আছে এবং চট্টগ্রাম আবাহনীর ডাইরেক্টর আমি ক্লাবের। এর সাথে বর্তমানে আমি চট্টগ্রাম বিভাগের যুগ্ম সাধারণ সম্পাদক, চট্টগ্রাম জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের ভাইস প্রেসিডেন্ট দায়িত্ব পালন করতেছি। আর সাইক্লিং ফেডারেশনের সাথে তো আছি, বিভিন্ন সময়ে বিভিন্ন সংস্থার সাথে জড়িত আছি, খেলাধুলার সাথে সংগঠক হিসেবে। সেই খেলোয়াড়ি জীবন থেকেই সংগঠক বলা যায়। জীবনে মানুষের তো আসলে অনেক ধরনের ইচ্ছে থাকে। নিচে প্লেয়ার ছিলেন, এখন সংগঠকের দায়িত্ব পালন করছেন। সাইক্লিং নিয়ে আসলে আপনার অনেক ধরনের স্বপ্ন আছে, এছাড়াও আসলে কি ইচ্ছে আছে যেটা আসলে এই স্পোর্টস এরাতে আপনি আসলে করতে চান বা পারছেন না? আমার এখন ইচ্ছা, যেহেতু আমি সাইক্লিং ফেডারেশনের জেনারেল সেক্রেটারি হিসেবে দায়িত্বে আছি, আমার শেষ ইচ্ছা হলো যে অন্তত সাব প্রতিযোগিতায় গোল্ড নিয়ে আসা দেশের জন্য। এটাই আমার শেষ ইচ্ছা। সংগঠক হিসেবে, সাধারণ সম্পাদক হিসেবে আমি বাংলাদেশ সাইক্লিং ফেডারেশনকে একটা অবস্থানে নিয়ে যাওয়া, একটা ভেলোড্রাম তৈরি করে দেওয়া এদেশের আগামী প্রজন্মের জন্য, এবং সাফের একটা স্বর্ণপদক নিয়ে আসা দেশের জন্য। এটাই আমার শেষ ইচ্ছা। অসংখ্য ধন্যবাদ, আজকে সময় দিয়েছেন এবং যেভাবে পরিকল্পনা করছেন সেটা সুদৃঢ় থাকুক এবং সাইক্লিং যে আছে সেটা আসলে অচিরেই খুব ভালো একটা কিছু করুক, সেই শুভকামনা আপনাদের সকলের জন্য। আপনাকেও ধন্যবাদ। বারবার আপনি বাংলাদেশ সাইক্লিং ফেডারেশনকে তাদের কার্যক্রমকে তুলে ধরার জন্য আমাদেরকে ডেকেছেন, এজন্য এটিএন বাংলাকেও অনেক ধন্যবাদ। দর্শক, এই ছিল আমাদের আজকের পর্বে। সপ্তাহ জুড়ে ঘটে যাওয়া বিষয়গুলো আমরা চেষ্টা করি আপনাদের সামনে তুলে ধরতে। সাথে থাকুন খেলার জগতের, দেখতে থাকুন এটিএন বাংলা।